আকাশ ভেঙে তখনও নামছে তুষারের স্রোত। ভূবালয়ে বিদঘুটে অন্ধকারের রাত নামলেও দ্য মনস্টার প্যারাডাইসে বুঝি সেই অন্ধকারের ছিটেফোঁটা অবধি নাগাল পায়নি। সম্পূর্ণ প্যালেস সেজেছে ঝকমকে সোনালি সাদা মিশেলের অপূর্ব আলোয়। প্যালেসের চারপাশটা কেমন ঢেকে গিয়েছে বরফের আস্তরণে। অদূরের চেরি ব্লসম গার্ডেনটা বুঝি আজ ভিন্ন সাজে সজ্জিত। বরাবরের ন্যায় গোলাপি আভায় ছেয়ে থাকা জমিনা ছেয়ে গেছে বরফে। ফায়ার প্লেসে দাউ দাউ করে জ্বলছে আগুন। কক্ষের নিম্ন তাপমাত্রা এখন বেশ স্বস্তিদায়ক ঠেকছে। ফায়ার প্লেসের একদম সামনে হালকা পাশ করে বিছিয়ে রাখা একখানা আর্ম চেয়ার, সম্মুখে ছোট ফুট স্টুল, তার ঠিক বিপরীতে মখমলের মোটা কার্পেট বিছানো। কার্পেটের দুই ধারে দুটো নরম তুলতুলে গোলাকার কুশন এবং পাফ। কার্পেটের একদম মাঝামাঝিতে দুই পা একপাশে ভাঁজ করে বসে আছে মিলা, কোলে একখানা নরম পাফ। মাঝে মধ্যে লম্বা পোকার দিয়ে ঠেলে ঠুলে দিচ্ছে ফায়ার প্লেসের আগুন। যুবতীর কণ্ঠ দিয়ে গুনগুনিয়ে শব্দ বেরুচ্ছে। টকটকে গোলাপি রঙা অধরষ্ট মৃদু নড়ে চড়ে গান গাইছে। আগুনের লেলিহান শিখায় স্পষ্ট মিলা নামক বিদেশিনীর মায়াবী মুখ। সোনালি রঙা কালনি চুল, মুখটা তার বেশ গোলাকার। হাসলে বুঝি চোখও হাসে বিদেশিনীর। বয়স আর কত হবে, এই বড় জোর 20 কি 21। তবুও যুবতীকে বড্ড কম বয়সী লাগে দেখতে। ছিমছাম গায়ের গঠনের মিলা আজ বড্ড উচ্ছ্বসিত। গুনগুনিয়ে গান গাইছে আর হাতের আঙুলে মোটা উল সুতো পেঁচিয়ে ক্রোশেট করে যাচ্ছে। মেয়েটা আবার বড্ড গুণবতী কিনা। মাঝে মধ্যেই সময় পেলে পছন্দের ক্রোশেটিংয়ে বসে পড়ে। আজও হলো তাই। অদূরের মেকআপ ভ্যানিটির সামনে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে মাহি, আঁচড়াচ্ছে চুল। প্রতিবার চিরুনির ফাঁকে ফাঁকে বেশ কিছু চুল উঠে আসছে তার। স্বাভাবিক। ওই রাক্ষসটা যেভাবে কথায় কথায় চুলগুলো টেনে ধরে তার, চুল তো ছিঁড়বেই। মাহির মুখটা কেমন উদাস হয়ে যাচ্ছে ছিঁড়ে আসা চুলগুলো দেখে। এমনিতে চুলের প্রতি খুব একটা যত্ন না থাকলেও চুলগুলোকে বড্ড ভালোবাসে মাহি। সেই ভালোবাসা থেকেই হয়তো এতটা মন খারাপ হচ্ছে তার। মাহির আর সাধ্যিতে কুলোয়নি চুলগুলোতে চিরুনি চালাতে। মেয়েটা কেমন ভগ্ন হৃদয়ে তখনই চিরুনিটা ছুঁড়ে মারল মেঝেতে। মুহূর্তেই ধ্যান ভাঙল মিলার। ব্যস্ত হাত দুটো থামিয়ে যুবতী তৎক্ষণাৎ উদ্বিগ্ন চোখে তাকায় মাহির পানে। কণ্ঠে একরাশ উদ্বিগ্ন ভাবসাব ঢেলে শুধালো, কি হয়েছে মুনলাইট? ইজ সামথিং রং? মাহি তৎক্ষণাৎ জবাব দেয়নি। মুখটাতে অমাবস্যার অন্ধকার ফুটিয়ে পা বাড়ালো ফায়ার সাইডের দিকে। মিলা এখনও একদৃষ্টিতে তাকিয়ে আছে মাহির মুখ পানে। অপেক্ষায়িত দৃষ্টি তার, বোঝাচ্ছে সে এখনও উত্তরের অপেক্ষায়। মাহি আকপাশ দেখল না তেমন। গুটি গুটি পায়ে এগিয়ে এসে চুপচাপ বসে পড়ল কার্পেটের এক কোণে, তাও আবার মিলার কাছ থেকে বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে। মিলা দেখল সব, বুঝল মাহির ছোট্ট হৃদয়ের অবিশ্বাসের আভাস। এতে অবশ্য মন খারাপ করেনি মিলা। উল্টো ক্ষুদ্র এক নিঃশ্বাস ফেলে খানিকটা দূরত্ব ঘুচিয়ে নিজেই এগিয়ে এলো মাহির দিকে। কিছুক্ষণ দোনামোনা করে আলগোছে হাত ছোঁয়ালো মাহির কাঁধে। রয়ে শয়ে আওড়ালো, আর ইউ ওকে মুনলাইট? হঠাৎ মন খারাপ করলে কেন? মাহি মুখ নামিয়ে রেখেছে বেশ, চিবুক ঠেকিয়েছে কণ্ঠায়। নিজের মন খারাপগুলোকে বেশ কায়দা করে লুকিয়ে চুরিয়ে জানালো, কিছু না মিলা। মিলা স্পষ্ট বুঝল সপ্তদশীর নাজুক মিথ্যে। মেয়েটা যে এখনো বড্ড কাঁচা অভিনয়। মিলা মুচকি হাসল, নজর ঘুরিয়ে চাইল মাহির উস্কো খুস্কো চুলের পানে। হৃদয় সামান্য গুটিয়ে হাত সরিয়ে আলগোছে মেয়েটার চুলগুলো স্পর্শ করে দেখল। চুলগুলো কেমন খসখসে হয়ে আছে।
মিলা তৎক্ষণাৎ কোলের উপর থেকে ক্রোশেট আইটেমগুলো সরিয়ে রাখল পাশে। অতপর বসা ছেড়ে উঠে দাঁড়িয়ে হাঁটা ধরল ভ্যানিটির দিকে। বড়সড় ভ্যানিটির বেশ কয়েকটা তাক হাতড়ে অবশেষে যুবতী পেয়ে গেল কাঙ্ক্ষিত বস্তু। তা পাওয়া মাত্রই বিজয়ী হাসল মিলা। ভ্যানিটির উপর থেকে আরেকটা কাঠের কম্ব নিয়ে ফের চলে এলো মাহির নিকট। মাহি এখনো আগের ন্যায় বসে আছে, মুখটা ঘুরিয়ে রেখেছে ফায়ারপ্লেসের দিকে, গায়ের উপর একখানা পাতলা শাল। মিলা টুপ করে এসে বসল মাহির ঠিক পেছনে। গদগদ ভাব নিয়ে এক হাতের তালুতে বেশ কিছুটা আমন্ড অয়েল ঢেলে কপট অভিমানী সুরে আওড়ালো, হেই মুনলাইট, এত সুন্দর চুলগুলোর যত্ন নিচ্ছ না কেন শুনি? দেখো তো, ওরা তোমার যত্নের অভাবে কেমন মুষড়ে যাচ্ছে। কথাটা শুনতেই মাহির বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘ নিঃশ্বাস। মেয়েটা কেমন নিষ্প্রাণ কণ্ঠে আনমনে বলল, যত্ন করেই বা কি হবে, সেই তো ওই রাক্ষসের হাতের মুঠোয় পিষে মরতে হবে। এর চেয়ে বরং ওরা এভাবেই থাক। এক মুহূর্তের জন্য থমকায় মিলা। হাত দুটো সামান্য কাঁপল কিনা কে জানে। মাহির অল্প কথায় হুট করেই বুকের মাঝে কাঁপন ধরল মিলার। নিজেকে সামলালো বেশ কষ্টে। তড়িঘড়ি করে মুখাবয়বে পরিবর্তন এনে ঠোঁটের কোণে ফোটালো কৃত্রিম হাসির রেশ। হাতের তালুতে নিয়ে রাখা তেলটুকু নিজ উদ্যোগে ঢেলে দিল মাহির মাথার তালুতে। মাহি তখনই বিরক্ত মুখে সরে যেতে চাইলেই বাদ সাধল মিলা। এক হাতে শক্ত করে পেছন থেকে জড়িয়ে ধরল মাহিকে। কণ্ঠে একরাশ অনুনয় জুড়ে আওড়ালো, প্লিজ উঠে যেও না মুনলাইট, লেট মি ফিক্সড ইট। মাহির ছোট্ট হৃদয়টা আদৌ গলল কিনা কে জানে। মেয়েটা নড়চড় করল না তেমন, চুপচাপ বসে রইল মূর্তির ন্যায়। মিলার সুযোগ পেল যেন। গদগদ হয়ে আলতো করে তেল মালিশ করতে লাগলো মাহির সিল্কি চুলগুলোয়। সপ্তদশীর কুচকুচে কালো রঙা চুলগুলো মিলার বড্ড পছন্দের। তার আবার মেঘরাশির মতো ঘন কালো চুল পছন্দ। যদিও বা নিজের নেই বলে এতদিন একটুখানি আক্ষেপ ছিল, তবে সেই আক্ষেপটুকু একদিনে ঘুচে গেছে মাহির জন্য। মিলা নরম হাতে মাহির মাথায় তেল মালিশ করছে। ওদিকে স্বস্তিতে আবেশে চোখ বুজেছে মাহি। চোখের পাতায় তার ভেসে উঠেছে মায়ের স্মৃতি। তার মাও তো তাকে এভাবেই ধরে বেঁধে চুলে তেল দিয়ে দিত। মাহি যেবার খুব করে নাক সিটকাত এহেন তেল দেওয়াতে। মাইমুনা বেগম তখন হাসতে হাসতে বলতেন, এখন সেধে দিচ্ছি বলে গায়ে লাগছে না, তাই না? পরে যখন মা থাকবো না, তখন দেখব কেমন সাধাসাধি করে তেল দিয়ে দেয়। মায়ের তখনকার কথাগুলো শুনলে গাল বাঁকাত মাহি। আর আজ যে ব্যাপারটা বড্ড ভিন্ন। মাহির হুট করেই বড্ড মনে পড়ছে মাকে। সপ্তদশীর গাল বেয়ে নীরবে ঝরছে অশ্রু। মিলা টের পায়নি এহেন বোবা কান্নার শব্দ। সে তো নিজ মনে কথা বলছে আর তেল দিয়ে যাচ্ছে মাহিকে। তার আঙুলগুলো রীতিমতো খেলছে মাহির ঘন কালো সিল্কি চুলে। চুলগুলো ইদানিং দৈর্ঘ্যে খানিকটা বেড়েছে বোধহয়। আগে যাদের উচ্চতা ছিল পিঠের নিচ অবধি, এখন তা প্রায় কোমরের নিচ ছুঁই ছুঁই। মিলা এক পর্যায়ে হাসতে হাসতেই বলে ওঠে, বুঝলে মুনলাইট, তোমার চুলগুলোর গ্রোথ কিন্তু বড্ড ভালো। আমি এখন থেকে রোজ যত্ন নেব তোমার চুলের। দেখবে অল্প কদিনেই কি সুন্দর করে কোমর ছেড়ে যাবে। মাহি শুনল কথাটা, ভেজা চোখেই হাসল একটুখানি। মাথাটা আলতো কাত করে বোঝালো, ঠিক আছে। মিলা ততক্ষণে চুল বেঁধে দিয়েছে মাহির। সুন্দর করে বিনুনি গেঁথে চুলের আগায় ক্রাঞ্চি পেঁচানো শেষ হতেই শরীর বাঁকিয়ে পিছু ফিরল মাহি। ঠোঁটে ঠোঁট চেপে দোনামোনা করছে কেন যেন। মিলা বোধহয় আজ পেল মাহির ইতস্ততা।
পরক্ষণে নিজ উদ্যোগে মাহির কাঁধে হাত রেখে কণ্ঠ খাদে নামিয়ে জিজ্ঞেস করল, কিছু বলবে? তড়িৎ মাথা ঝাঁকায় মাহি। ইতস্ততার সুরে বলে ওঠে, আমার না আসলে রাতের স্নোফলে হাঁটতে ইচ্ছে করছে। এর আগে কখনো স্নোফল দেখা হয়নি, তাই। এহেন কথায় ফিক করে হেসে ওঠে মিলা। মাহির বাহুতে আলতো করে চাপড় বসিয়ে বলে, ধুর বোকা, এইটুকু বলার জন্য কেউ এত হেজিটেট করে? তুমি স্নোফলে হাঁটবে তো? ওকে ফাইন, চলো, আজ আমি তোমায় নিয়ে স্নোফলে হাঁটব। কথাটা শুনতেই অলক্ষ্যে রহস্যময় হাসল মাহি। পরক্ষণেই তার হাসিটা কেমন উবে গেল মুখ থেকে। মিলা উঠে দাঁড়িয়েছে। হাত বাড়িয়ে কার্পেটের উপর পড়ে থাকা শালটা তুলে এনে গায়ে জড়িয়েছে কোনো রকম। ততক্ষণে মাহিও দাঁড়িয়েছে বসা ছেড়ে। গায়ের শালটা আরেকটু টেনে টুনে ঠিকঠাক করে নিয়ে পা বাড়িয়েছে বিছানার দিকে। মিলা ভ্রু কুঁচকায় এবার। সন্দিহান গলায় পেছন থেকে জিজ্ঞেস করে ওঠে, মুনলাইট, ওদিকে যাচ্ছ যে, হাঁটতে যাবে না? হ্যাঁ, 1 মিনিট। বলতে বলতেই সপ্তদর্শী ছুটে এসেছে বেডসাইড টেবিলের ধারে। হাত বাড়িয়ে ড্রয়ার খুলে কিছুক্ষণ হাতড়ে অবশেষে বের করে আনে একখানা ছোট টর্চ লাইট। হাতের মুঠোয় তা চেপে ধরে সপ্তদর্শী ফের ছুটে আসে মিলার নিকট। মিলার মুখ পানে না তাকিয়েই বলে ওঠে, চলো যাই। মিলা গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে কেমন। তার কুচকানো দৃষ্টি মাহির হাতে থাকা টর্চ লাইটের পানে। সন্দিহান গলায় সে শুধালো, টর্চ লাইট কেন? প্যালেসের বাইরে তো আলোর অভাব নেই মুনলাইট। মাহি ঢোক গিলল সামান্য। চোরের মতো মুখখানা তার লুকালো অন্যত্র। এদিক ওদিক ঘাড় বাঁকিয়ে এলোমেলো দৃষ্টি ফেলল বেশ। মিলার বিচক্ষণী নজর এড়ায়নি কোনো কিছু। সে বেশ পরখ করল মাহিকে। তৎক্ষণাৎ সন্দেহবশত খপ করে চেপে ধরল মাহির ডান হাতের কবজি। সেথায় হালকা টান বসাতেই ঘুরে তাকায় মাহি। মিলা কেমন স্নিগ্ধ গলায় শুধালো, পালাতে চাচ্ছ মুনলাইট? মাহির হয়তো ভয় পাবার কথা ছিল, তবে মেয়েটা কেমন শান্ত হাসল দেখো। বাঁ হাতটা ঘুরিয়ে এনে রাখল মিলার হাতের উপর। ঠান্ডা স্বরে আওড়ালো, হুম, মারতে চাচ্ছি। নিজের ভয়কে, দুর্বলতাকে। মিলা রহস্যময় হাসল। মাহিকে পাশ কাটিয়ে সম্মুখে এগোতে এগোতে শান্ত কণ্ঠে আওড়ালো, তাই ভালো মুনলাইট। কেননা এখান থেকে পালানোর মতো দুঃসাহস না কখনো কারোর ছিল আর না কখনো হবে। ভুলক্রমে কেউ পালিয়ে গেলেও তার গর্দানটা ঠিকই পরের দিন সাইকির পেটে গিয়েছে। হুমকি, এ যেন এক নীরব হুমকি। তবে এই হুমকিতে আজ বিন্দুমাত্র টলেনি মাহি। সে নিজের সিদ্ধান্তে অটল। যেভাবেই হোক আজ এখান থেকে সে বেরোবেই। এতে সে মরলে মরবে। প্যালেসের সদর দরজা দিয়ে বেরিয়েছে দুজন। বাইরের আবহাওয়া গা হিম ধরিয়ে দিচ্ছে যেন। মিলা রীতিমতো কাঁপছে কেমন। বারবার 2 হাত ঘষে যাচ্ছে একে অপরের সাথে। তার পিছু পিছু হাঁটছে মাহি। ভ্রু গুটিয়ে এদিক ওদিক তাকাচ্ছে বারংবার। রাত প্রায় 10টা ছুঁই ছুঁই। এতক্ষণে তো ট্রাক চলে আসার কথা। তবে আশেপাশে কোথাও ট্রাকের উপস্থিতি দেখা যাচ্ছে না যে। মাহি কিয়ৎক্ষণ চুপ থেকে এগিয়ে এলো মিলার পানে। শুকনো ফাঁকা ঢোক গিলে আওড়ালো, মিলা। মুনলাইট। মিলার ছোট উত্তরে এক মুহূর্ত মৌন রইল মাহি। পরক্ষণে কথায় কথায় জিজ্ঞেস করল, প্যালেসে মাসকাবাড়ি বাজার কি চলে এসেছে? মিলা তেমন একটা গুরুত্ব দিল না এহেন বাক্যে। গুটি গুটি পায়ে এগোতে এগোতে বলে ওঠে, এসেছে তো, বরং এখনো আসছে। সন্দিষ্ট মাহি সন্দিহান গলায় ফের প্রশ্ন ছুড়ল, আসছে কিন্তু কোত্থেকে? কোত্থেকে আবার? তখন বললাম না ট্রাক দিয়ে বাজার আসবে।
কিন্তু এখানে তো ট্রাক নেই। থামল মিলা। রয়ে শয়ে ঘাড় বাঁকিয়ে তাকায় মাহির পানে। কপালে গোটা কতক ভাঁজ টেনে সন্দিহান গলায় জিজ্ঞেস করে ওঠে, কি ব্যাপার মুনলাইট? হঠাৎ ট্রাকের কথা এত জিজ্ঞেস করছো যে? মাহি ভরকায়। আমতা আমতা করে নিজের ঘাড়ে হাত বোলায় বার কয়েক। এরই মধ্যে ফট করে হেসে ওঠে মিলা। হাসতে হাসতে এগিয়ে এসে চট করে বাহু টেনে ধরে মাহির। দুষ্টু কণ্ঠে বলে ওঠে, রাগ করলে মুনলাইট? সরি, আই ওয়াজ জাস্ট জোকিং। অ্যাকচুয়ালি প্যালেসের ত্রিসীমানায় ট্রাক আসা নিষেধ। ওই যে প্যালেসের বাঁ দিকটা দেখছো না? বলতে বলতেই আঙুল উঁচায় মিলা। তাক করে প্যালেসের ঠিক বাম দিকে। মাহিও তৎক্ষণাৎ সেদিকে দৃষ্টি ফেলল। মিলা আবারও বলতে লাগল, ওই দিকটায় ঘন জঙ্গল। মূলত জঙ্গলের ওই রাস্তা দিয়েই বাজার সদাই যা আসার চলে আসে প্যালেসে। জঙ্গলের শেষ প্রান্তে দুর্গম রাস্তা। সেদিকে দাঁড় করিয়ে রাখা হয় ট্রাকগুলো, আর প্যালেসের গার্ডস গিয়ে একে একে নিয়ে আসে সব কিছু। বলেই ফের হাঁটা ধরে মিলা। মাহি পাশাপাশি পা বাড়িয়ে স্নিগ্ধ গলায় আওড়ায়, প্যালেসের এত কাছে বেরোনোর রাস্তা থাকা সত্ত্বেও তোমরা কেউ পালাওনি কেন এখান থেকে? হুট করেই হো হো করে হেসে ওঠে মিলা। পা দুটো থামিয়ে পেট ধরেছে যুবতী। ভাব এমন সে বুঝি কত বড় একখানা জোক শুনে ফেলেছে। এদিকে মাহি কেমন ভ্রু গুটিয়ে তাকিয়ে আছে তার পানে। মিলার অমন বাঁধভাঙা হাসির কারণ কি সপ্তদর্শী আদৌ বুঝল? মিলা তখনও হাসছে। মাহির অবোধ মুখ পানে তাকিয়ে কোনো মতে নিজের উপচে পড়া হাসিগুলোকে থামিয়ে বলে ওঠে, সরি সরি, আসলে তুমি যা বললে তাতে না হেসে থাকতে পারলাম না। শোনো মুনলাইট, এই জঙ্গলটা বাইরে থেকে দেখতে যতটা শান্ত, ভেতর থেকে ঠিক ততটাই ভয়ানক। এটা কোনো সাধারণ জঙ্গল নয়। এটা এক কথা একটা ভুল ভুলাইয়া। এর থেকে বেরোনোর রাস্তা গোটা কয়েকজনের জানা আছে মাত্র। বাদবাকি অনেকেই তোমার মতো ধারণা নিয়ে পালাতে চেষ্টা করেছিল, বাট জঙ্গলে পথ হারিয়ে বেচারাগুলো হিংস্র পশুদের খাবার হয়েছে। দ্যাটস ওয়াই এত কাছে বেরোনোর রাস্তা থাকা সত্ত্বেও প্রাণের মায়ায় কেউ আর রিস্ক নিতে চায়নি। ডু ইউ গেট দ্যাট মুনলাইট? থমথমে মুখাব্যয়ে দাঁড়িয়ে আছে মাহি। প্রতি উত্তরে প্রতিক্রিয়া জানানোর কথা বেমালুম ভুলে গিয়েছে সপ্তদর্শী। মিলা সামান্য হেসে পা বাড়ায় সামনে। কয়েক কদম হাঁটতেই পেছন থেকে হুট করে ভেসে আসে মাহির আর্তনাদ। মিলা থমকায়। তড়িৎ ঘাড় বাঁকিয়ে পেছনে তাকায়। দেখে মাহি কেমন পেট চেপে ধরে আর্তনাদ করছে। মিলা বিনা বাক্য ব্যয়ে ছুটে এলো মাহির নিকট। বাঁকা হয়ে আর্তনাদ করতে থাকা মাহির পিঠে হাত বুলিয়ে বিচলিত কণ্ঠে বলল, কি হয়েছে? কি হয়েছে মুনলাইট? কোথায় কষ্ট হচ্ছে তোমার? আমায় বলো প্লিজ। মাহি চোখ মুখ কুঁচকে রেখেছে ব্যথায়। রয়ে শয়ে বলে, জানি না মিলা, হঠাৎ করেই পেটটা কেমন মোচড়াচ্ছে। আমি দাঁড়াতে পারছি না মিলা, আমার কষ্ট হচ্ছে খুব। আমায় একটু পানি দাও প্লিজ। মিলার বিচক্ষণ মস্তিষ্ক এখন অচল হয়েছে মেয়েটার কান্না দেখে। সে তৎক্ষণাৎ মাহির পিঠে হাত বুলিয়ে আশ্বাস দিয়ে বলে ওঠে, একটু ধৈর্য ধরো মুনলাইট, আমি এই যাব আর এই আসব। বলেই ছুট লাগায় মিলা। উদ্ভ্রান্তের ন্যায় দৌড়াতে দৌড়াতে চলে যায় প্যালেসের দিকে। এদিকে মিলা চক্ষু আড়াল হতেই হুট করে কান্না থামায় মাহি। তখনই দাঁড়ায় শির দ্বারা সোজা করে। তার হুটহাট পরিবর্তনে স্পষ্ট হলো সে এতক্ষণ নাটক করেছে। মিলা যখন পুরোপুরি নজরের আড়াল হলো ঠিক তখনই মাহি ছুট লাগালো ভিন্ন পথে। মাথার উপর শালটা ভালো মতো মুড়িয়ে নিয়ে সপ্তদর্শী এগোয় প্যালেসের বাঁ দিকে। এদিকটা আজও বরাবরের মতো অন্ধকারে নিমজ্জিত। জঙ্গলের পশুরা সামান্য আলো পেলেও এদিকটায় চলে আসে বিধায়
হয়তো এহেন পদ্ধতি ব্যবহার করা হয়েছে। মাহি সুযোগটুকুকে বেশ কাজে লাগিয়েছে। অপরাধী আসামির ন্যায় গা গুটিয়ে হেঁটে যাচ্ছে জঙ্গলের দিকে। তবে বিপত্তি ঘটল অচিরেই। বিদঘুটে অন্ধকারে নিমজ্জিত জঙ্গলটার সম্মুখে এসে দাঁড়াতেই গা কাটা দিয়ে ওঠে মাহির। অদূর থেকে নেকড়ে বাঘদের চিৎকার ধ্বনি স্পষ্ট বাজছে কানে। ভয়ার্ত ঢোক গিলল মাহি। রয়ে শয়ে ঘাড় বাঁকাচ্ছে এদিক ওদিক। হাতের টর্চলাইটের সুইচটা আলগোছে চাপতে যাবে, অমনি একজোড়া শক্তপোক্ত হাত এসে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলল তাকে। মাহি ভরকায়। চিৎকার করতে যাবে, ঠিক তখনই তার মুখ চেপে ধরে অজ্ঞাত বলিষ্ঠ ব্যক্তি। অন্য হাতে চেপে রেখেছে মাহির টর্চলাইট ধরে রাখা হাতটা। মাহি ছটফট করছে। এক হাতে মুখের উপর থেকে অজ্ঞাত বলিষ্ঠদেহী মানুষটার হাতখানা সরানোর বৃথা চেষ্টা চালানোর সপ্তদর্শী গুঙিয়ে যাচ্ছে কেমন। অগত্যা মাহির কানের কাছে মুখ নামিয়ে আনে অজ্ঞাত আগন্তুক। ফিসফিসিয়ে ভারিক্কি কণ্ঠে আওড়ায়, হুশ, ডোন্ট শাউট, আই ক্যান হেল্প ইউ গেট আউট অফ হিয়ার। অজ্ঞাত যুবককে তৎক্ষণাৎ বিশ্বাস করেনি মাহি। মেয়েটা কেমন দুই দিকে মাথা নাড়িয়ে গুঙিয়ে যাচ্ছে। অজ্ঞাত যুবক আরও কিছু বলতেই যাবে, অমনি টের পেল অদূর থেকে হেঁটে আসছে কেউ। যুবক তখনই মাহিকে নিয়ে লুকালো বড় একখানা পাইন গাছের আড়ালে। মাহি মোস্টাতে থাকায় যুবক আলগোছে মাহির কানের কাছে মুখ নামিয়ে ফিসফিসিয়ে বলল, হুশ, গার্ডস আসছে। ধমকায় মাহি। যুবক বাংলা বলল, সে কি আদৌ ঠিক শুনেছে? মাহির চমকানোর মাত্রা ক্রমশ দীর্ঘ হল। কিয়ৎক্ষণ বাদে সে নিজেও শুনতে পেল খুব কাছ থেকে কেউ হেঁটে যাচ্ছে। টুকটাক কথা বলছে নিজেদের ভাষায়। মাহি তৎক্ষণাৎ শান্ত হল। গার্ড দুজন পাইন গাছের পাশ কাটিয়ে চলে যেতেই যুবক আলগোছে মাহিকে নিয়ে বেরিয়ে আসে। প্যালেসের গা থেকে ছুটে আসা এক চিলতে নিয়ন আলোর ছটায় চক্ষুগোচর হয় মুখোশধারী যুবকের অব্যয়। গায়ে কালো রঙা হুডি তার, মাথায় হুড ফেলে রাখা মুখ ঢাকা ভুতুড়ে মাস্কে। মাহি এক মুহূর্তের জন্য হকচকায়, ভয়ে পিছিয়ে যায় একদম। এদিকে মুখোশধারী যুবক এদিক ওদিক সতর্ক দৃষ্টি আওড়ে মাহির উদ্দেশ্যে বলে ওঠে, চুপচাপ আমার হাত ধরে দৌড়াবে, খবরদার, মাঝপথে দাঁড়াবে না, গট ইট। মাহি শুনল শুধু। লোকটার কণ্ঠটা বড্ড পরিচিত ঠেকছে তার কাছে। তবে দুর্বল মস্তিষ্ক হুটহাট নাম বলতে পারছে না কেন যেন। মুখোশধারী ঘাড় বাঁকিয়ে তখনই এগিয়ে আসে মাহির নিকট। অতপর হাত বাড়িয়ে আলগোছে মাহির ডান হাতের কবজি চেপে ধরে দৃঢ় কণ্ঠে বলে ওঠে, এখান থেকে বেরোনোর পথ আমি জানি। দৌড়ে গেলে সর্বোচ্চ ৩৫ মিনিট লাগবে। তুমি না থেমে দৌড়াতে পারবে তো? হুটহাট অপরিচিত মুখোশধারীকে বিশ্বাস করার মতো ভুলটা মাহির বিচক্ষণ মস্তিষ্ক করতে নারাজ। তবে তার মন বলছে অন্য কথা, বাধ্য করছে ওই রাক্ষসের হাতের নাগাল থেকে চলে যেতে। মাহি আর আকপাজ বিবেচনা না করে তখনই মাথা নাড়ায়। তারেহেন নীরব সম্মতি পেয়ে যুবক নিজের হাতের মুঠোয় থাকা মাহির নরম কবজিসন্ধি শক্ত করে চেপে ধরে ছুট লাগালো ডান দিকের পথ ধরে। মাহি প্রাণপণে ছুটছে আজ। কিছুক্ষণের জন্য বেমালুম ভুলে গেল কার সাথে যাচ্ছে সে। সে আদৌ তাকে ঠিক পথে নিয়ে যাচ্ছে তো? মাহির চোখে মুখে কেবল নিস্তার পাওয়ার আকাঙ্ক্ষা, মানুষরূপী রাক্ষসটার হাত থেকে রেহাই পাবার তীব্র ইচ্ছা। প্রায় মিনিট 10 হতে চলল মাহি দৌড়াচ্ছে। পা দুটো খানিক টলমল হতেই তার মস্তিষ্কে কড়া নাড়ল অন্য কিছু। বলছে, কার সাথে ছুটছি আমি? কে এই মুখোশধারী? আর সে কিভাবে জানলো আমি পালাতে চাচ্ছি? তখনই শুকনো ঢোক গিলল মাহি। অজানা আতঙ্কে শিউরে ওঠে তনুমন।
বেচারি অন্ধকারে অন্যমনস্ক হয়ে দৌড়াতে থাকায় হঠাৎ তার পায়ের তালুতে বিঁধল কিছু। মাহি তৎক্ষণাৎ থেমে গেল মাঝপথে। পায়ের যন্ত্রণায় ঠায় দাঁড়িয়ে পড়তেই পাশ থেকে যুবক কেমন সতর্ক কণ্ঠে বলে ওঠে, থামলে কেন? এখানে থামা যাবে না। মাহি দাঁত খিঁচল এতক্ষণে। তখনই এক ঝটকায় যুবকের হাত থেকে নিজের হাতখানা ছাড়িয়ে নিয়ে ঝাঝালো কণ্ঠে বলে, ছাড়ুন আমায়, আমি আর যাব না। যুবক হতবম্ব হলো কিনা কে জানে। ওদিকে মাহি কেমন ব্যথাতুর ছাপ ফুটিয়েছে মুখে। আকাশে গুড়গুড় শব্দ হচ্ছে। বজ্রপাত না হলেও বিদ্যুৎ চমকাচ্ছে ক্ষণে ক্ষণে। সে আলোর ঝলকানিতে মাহির মুখাব্যয় স্পষ্ট চক্ষুগোচর হচ্ছে যুবকের। পায়ের তালুতে কাটা ফোটায় তখনই হাঁটু মুড়ে ঘাসের উপর বসে পড়ে মাহি। চোখে মুখে স্পষ্ট ব্যথাতুর ছাপ ফুটিয়ে কাঁপা কাঁপা আঙুল বাড়ায় পায়ের কাছে। ঠোঁটের কোণে কামড়ে ধরে পা থেকে কাটা সরাতে উদ্যত হতেই একজোড়া শক্তপোক্ত হাত এসে আলগোছে চেপে ধরে সপ্তদশীর কোমল পথ। মাহি ভরকায়। হতচকিত নেত্রে মুখোশধারীর পানে তাকাতেই হঠাৎ টের পেল পা থেকে কাটা সরাচ্ছে সম্মুখের ব্যক্তি। মাহি তৎক্ষণাৎ ব্যথায় মুখ কুঁচকে নেয়। ঠোঁটের ফাঁক গলিয়ে অস্ফুটে আওড়ায়, উহ। পায়ে জুতো থাকা সত্ত্বেও পায়ের তলায় কাঁটাটা বুঝি বড্ড জেঁকে বসেছে সপ্তদশীর। মেয়েটা বড্ড কষ্ট পাচ্ছে বুঝি। মুখোশধারী রয়ে শয়ে একটানে খুলে ফেলল কাঁটাটা। এহেন তীব্র যন্ত্রণায় এক মুহূর্তের জন্য মাহির আত্মাটা বুঝি প্রায় বেরিয়ে আসার জোগাড় হয়েছে। মেয়েটা পা ধরেই ছটফটিয়ে উঠল কেমন। সম্মুখের মুখোশধারী তড়িঘড়ি করে আশপাশ থেকে বেশ কিছুটা দুর্বা ঘাস ছিঁড়ে নেয়। অতঃপর এক হাতের তালুতে ঘাসগুলোকে ভালোমতো মারিয়ে তা চেপে ধরে মাহির পায়ের তালুতে। এহেন উদ্যোগে বড্ড আরাম পাচ্ছে সপ্তদশী। তার মুখাব্যয় থেকে ক্রমশ সরে যাচ্ছে ব্যথার ছাপ। সময় পেরুল মিনিট দুয়েক। মুখোশধারী এগিয়ে এসে মাহিকে পাজা কোলে তুলতে গেলেই চেঁচিয়ে ওঠে মাহি। সঙ্গে সঙ্গে মুখোশধারীর বুক বরাবর দুই হাতে ঠেলে দিয়ে হড়হড়িয়ে বলল, কে আপনি? খবরদার ছোবেন না আমায়। কেন এসেছেন আপনি? আর আমাকেই বা পালাতে সাহায্য করছেন কেন? মুখোশধারীর মুখ অভিব্যক্তি ধরা পড়েনি মাহির নিকট। মেয়েটা কেমন ভীত সন্ত্রস্ত হয়ে তাকিয়ে আছে এখনো। বিদ্যুতের ঝলকানিতে হালকা দেখা গেল অজ্ঞাত যুবকের অব্যয়। সে কেমন সময় নিয়ে এক হাঁটু গেড়ে বসল মাহির সম্মুখে। মাহি তখনই গা গুটিয়ে নেয়। ভয়ে ভয়ে নিজের পা দুটো বুকের কাছে চেপে ধরে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। অজ্ঞাত যুবক ততক্ষণে বেশ ঝুঁকে বসেছে মাহির সম্মুখে। কণ্ঠটা বড্ড খাদে নামিয়ে ফিসফিসিয়ে আওড়ায় সে, সানবাট, আমার সানবাট। ভ্রুগোটায় মাহি। কথাটা খুব একটা বোধগম্য না হওয়ায় আমতা আমতা সুরে তড়িৎ জিজ্ঞেস করে ওঠে, কি? কে সানবাট? আর আপনিই বা কে? এক মুহূর্ত নীরব রইল মুখোশধারী। পর মুহূর্তে হুট করে তার কি হলো কে জানে। সে সঙ্গে সঙ্গে দুই হাতে নিজের মাথার হুডিটা ফেলে দিল আলগোছে। হাত বাড়িয়ে মুখ থেকে ভূতের মুখোশখানা সরাতে লাগলো সময় নিয়ে। মাহি সরু চোখে তাকিয়ে দেখছে সব। মুখোশধারী নিজের মুখখানা উন্মুক্ত করেছে, তবে তা স্পষ্ট নয় মাহির নিকট। চারিদিকের বিদঘুটে অন্ধকারের মাঝে হঠাৎ দেখা গেল এক ছটাক বিদ্যুৎ চমকানোর আলো। সেই আলোয় হঠাৎ চক্ষুগোচর হলো যুবকের মুখাব্যয়। তৎক্ষণাৎ চমকে ওঠে সপ্তদশী। বিস্ময়ে চোখ দুটো গোল গোল হয়ে গেছে তার। মস্তিষ্ক বোধহয় ফাঁকা ঠেকছে এখনো। হতবাক সপ্তদশীর হতবাক কণ্ঠ ফুঁড়ে অস্ফুটে বেরিয়ে এলো, আপনি?